অন্ধকারে সিঁড়ির ধাপে ধাপে পা দিয়ে সাবধানে এগিয়ে চলেছে দুই ছায়ামূর্তি। মন্দিরে যে পাতাল ঘর আছে তা তারা জানত, কিন্তু সেই পাতাল ঘরের চাবি এতদিন রাজা সমর সিংহ নিজের কাছেই লুকিয়ে রেখেছিলেন। আজ তিনি চোখ বুঝতেই তার দুই ভাইপো প্রতাপ সিংহ এবং অমর সিংহ চাবি চুরি করে পালিয়ে এসেছে মন্দিরে। কম্পমান মোমবাতির শিখায় চারপাশে তাকায় তারা। মোমবাতির হলদে আলোয় দেওয়ালে আবঝা কিছু ছায়া দেখতে পায় দুজনে। তা দেখেই তারা সজাগ হয়ে দাঁড়ালো। বাইরে তখন ঝড় উঠেছে। শোঁ শোঁ শব্দ তুলে বয়ে চলা বাতাসের শব্দে মনে হচ্ছে যেন কোনো নারী গুমড়ে গুমড়ে কাঁদছে। অন্ধকারে গা মিশিয়ে অনেকগুলো ছায়ামূর্তি ওদের অজান্তেই ওদের দিকে তাকিয়ে আছে। প্রতাপ প্রশ্ন করে, কে কে ওখানে? সেই ঘরের ভেতর থেকে হঠাৎ একটি নারী কণ্ঠ বলে উঠল, আমি, দরজা খুলে দাও। মোমবাতির শিখাটা কেঁপে উঠল সেই শব্দের সঙ্গে। নারী মূর্তি এবার সেই ঘরের ভেতর থেকে হেসে উঠল। দুই ভাই সেদিকে এগোতে যাবে, তখনই মন্দিরের দেওয়ালের ওপাশ থেকে আবারও একটা শব্দ ভেসে এলো, ফিরে যা, তাহলে আমাদের মতো অবস্থা হবে। পাথরের দেওয়ালে কান পেতে শুনতে চেষ্টা করলো অমর। দাদা, কি যেন ভেতর থেকে বলছে ফিরে যেতে, না হলে আমাদের অবস্থা ওদের মতো হবে। ভয় পেল অমর, আর পাবে নাই বা কেন? এই মন্দির থেকে তো কত লোক নিখোঁজ হয়ে গিয়েছে, কেউ তাদের খোঁজ পায়নি। মুখে না বললেও তারা জানে এইখানে নিশ্চয়ই কিছু আছে। লোকমুখে শোনা যায় এই মন্দিরে নাকি অনেক সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন সমর সিংহ। তাই এই মন্দিরের চাবি সব সময় নিজের কাছেই রাখতেন। এখন নিয়ম অনুযায়ী ওর মৃত্যুর পর ওর সব সম্পত্তি সমর সিংহের ছেলে অর্থাৎ রঞ্জিত পাবে। এই দুই ভাইয়ের জন্য কিছুই লিখে দেননি সমর সিংহ, দিয়েছেন কেবল সামান্য কিছু মাসোহারা। প্রতাপ ঘরের বাইরে রাখা তালায় চাবি ঘোরায়। ছোটজন পেছন থেকে তার হাত চেপে ধরল। ঘরের ভেতর থেকে আবার সেই নারী কণ্ঠ হেসে উঠল। ঠিক তখনই মন্দিরের লাগোয়া জঙ্গলের ভেতর থেকে একটা কুকুরের বিকট কান্নার শব্দ ভেসে আসলো। তালা খুলে ঘরে প্রবেশ করলো ওরা দুজনে। ভেতরে একটা ছোট্ট পাথরের ঘর, একটা সিঁড়ি নেমে গিয়েছে পাতাল কক্ষে। মোমবাতি শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। পকেট থেকে আরো একটা বাতি বের করে সিঁড়ির খাঁজে বসিয়ে দিল ওরা। আর তখনই মাটির গভীরে সেই ছোট্ট মূর্তির দিকে নজর পড়ল। ওরা দুজনেই সতর্ক হয়ে দেখল মূর্তির সারা শরীর কাপড়ে মোড়া। শুধু ওই মূর্তি ছাড়া ঘরে আর কিচ্ছু নেই। এখানে তো কিছুই নেই দাদা। অমরের প্রশ্নে ঘরের কোণ থেকে আবার সেই নারী মূর্তি খিলখিলিয়ে হেসে উঠল। কে বলেছে কিছু নেই? আমার বাঁধন খুলে দিয়ে দেখো, খাজানার ভান্ডার দেখতে পাবে। প্রতাপ সেই কণ্ঠস্বর শুনে এগিয়ে গেল। অমর পেছন থেকে তার হাতটা টেনে ধরল। দাদা, পাথরের মূর্তি কখনো কথা বলে না, চলো ফিরে যাই। কিন্তু প্রতাপ কেমন যেন সম্মোহিতের মতো এগিয়ে গেল। অমরের কোনো কথাই যেন ওর কান অবধি পৌঁছল না। মূর্তির দিকে এক দৃষ্টি তাকিয়ে বলল, আর কোনো উপায় নেই,
উপায় থাকলে এই ঘরে আসতাম। অমরের মনে পড়ল ছোটবেলার কথা। বড় দাদু কতবার বলতেন এই মন্দিরে রাতের বেলা কোনো মেয়ের ডাকে যেন কেউ সাড়া না দেয়। একবার ওর ডাকে সাড়া দিলেই সে টেনে নিয়ে যাবে পাতালে। অমর বুঝতে পারে ওরা সেই পাতাল কক্ষে এসে পড়েছে। এখানে কোনো গুপ্তধন নেই, আছে কেবল সেই প্রেতিনী। অমরের আরো মনে পড়ল দাদু একবার গল্পের ছলে বলেছিলেন তাদের কোনো পূর্বপুরুষকে এক বৌদ্ধ লামা এই মূর্তিটা উপহার দিয়েছিলেন। সেই পূর্বপুরুষ খেয়ালের বসে মূর্তিটাকে পুজোর সিংহাসনে বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। আর তারপর আমাকে আমাকে মুক্ত করো। শব্দ শুনে অমরের ভাবনায় ছেদ পড়ল। প্রতাপের মুখ বিকৃত হয়ে যাওয়ার পর সে দেবীর সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। সে ধীরে ধীরে দেবীর শরীর থেকে কাপড়ের প্রলেপ সরাতে থাকে। ঘরটা মাটির থেকে প্রায় 3 ফুট নিচে হলেও হাওয়া চলাচলের জন্য ছোট্ট একটা জানলার অংশ আছে। কোন গোপন সাধনা করার জন্য তাদের পূর্বপুরুষ এই মন্দির বানিয়েছিল কে জানে। সেই জানলা দিয়ে আসা বাতাসের ঝাপটায় মোমবাতির শিখা থেকে থেকে কেঁপে উঠছে। ঠিক তখনই আকাশ বিদীর্ণ করা বজ্রপাতের শব্দ শুনতেই হাত থেকে মূর্তি পড়ে গিয়ে তার আবরণ সরে গেল। আর সাথে সাথে খিলখিলে হাসির শব্দ ভেসে ওঠে সেই পাতালপুরি থেকে। সেই বজ্রপাতের শব্দ ছাপিয়ে চিৎকার করে উঠল প্রতাপ, অমর বাঁচা! সাদা রঙের এক ঝলক আলোয় অমর দেখল সেই মূর্তি জীবন্ত হয়ে উঠছে। দেবীর এ কোন ভয়াল মূর্তি! আগুনের গোলার মতো দুটো চোখ জ্বলছে, আর সেই জ্বলন্ত চোখের তাপে প্রতাপের শরীরটা ধীরে ধীরে মাংসের পিণ্ডতে পরিণত হচ্ছে। আমার মনে মনে ভাবল এই কারণেই দেবীর চোখ ঢাকা ছিল। প্রতাপের শেষ আর্তনাদ ছাপিয়ে দেবীর অট্ট হাসির শব্দ ভেসে আসলো। তার সাথে পাতাল থেকে ভেসে এলো হাজারো মানুষের আর্তনাদ। আর সহ্য করতে না পেরে হাতের মোমবাতি ফেলে দৌড় লাগালো অমর। সিঁড়ির শেষ ধাপ পেরিয়ে বুক ধরে বসে পড়ল সে। দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। দাদা! ও আর আসতে পারবে না, ও এখন বন্দী। সমবেত স্বরে কারা যেন কথাগুলো বলেই থেমে গেল। সেইখানেই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলো অমর। অপার নিস্তব্ধতা আর কালো পিচ্ছিল অন্ধকার ছাড়া ওখানে আর কেউ নেই, কিচ্ছু নেই। ভোরের আলো চোখে পড়তেই ক্লান্ত শরীরটাকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসে অমর। শেষমেশ মন্দিরের অভিশাপের বলি হলো আরো একজন। তারপর সেই ইতিহাসের পাতার উপর অনেক বছরের ধুলো বালি জমা হয়েছে। গণেশপুর গ্রামের এক প্রান্তে গড়ে ওঠা সেই মন্দির এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামে ঢোকার মুখে সে দাঁড়িয়ে থাকে অতীতের স্মৃতি বুকে নিয়ে। স্যার, ওই মন্দিরটা একেবারে ভগ্নপ্রায়, ওখানে তো কেউ যায় না। ড্রাইভার থামতেই পকেট থেকে ঠিকানাটা বের করে দেখিয়ে বললাম, না না, এই মন্দির নয়, ওটা তো ল্যান্ডমার্ক। মন্দিরের কাছে গণেশপুরের বড় একটা হাসপাতাল আছে, ওখানে যাব। আমাদের কথাবার্তা শুনে বিকাশদা একটু বিরক্তই হচ্ছিলেন, বুঝতে পারছিলাম। ওর ফর্সা মুখটা এই গরমে পাকা আমের মতো লাল হয়ে গিয়েছে। টাক মাথার ওপর সূর্যের আলো পড়ে সেটা আরও যেন চকচক করছে।
আমাকে সেইটার দিকে তাকিয়ে থাকতে দেখে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে তিনি টুপি পরে নিলেন। ঠিক করে হেসে বললাম, পুরো ক্রিস্টাল গ্লোবের মতো লাগছে কিন্তু তোমার মাথাটা, বুঝলে বিকাশদা? গিলুটা তো টকবক করে ফুটছে নাকি, যে কোনো সময় ফেটে পড়তে পারে। হ্যাঁ, বিকাশদা আমার কথা শুনে চোখ দিয়ে বজ্রবাণ নিক্ষেপ করে ড্রাইভার ভানুর দিকে এগিয়ে গেল। ভানু বেচারা এই 5 ফুট উচ্চতার মানুষটিকে দেখে বুঝতেই পেরেছে যে ব্যাপার গম্ভীর। সে আমতা আমতা করে বলল, আসলে স্যার বেলা পড়ে এসেছে, ওই জায়গাটা না খুব একটা ভালো নয়, মানে প্রায় 20-25 কিলোমিটার ফাঁকা রাস্তা, চারিদিকে শুধু আগাছা আর ওই কাঁটা ঝোপ। আপনারা এখান থেকে বেরোলে ফেরার জন্য আর গাড়ি পাবেন না কিন্তু। আরে আজ কেন ফিরবো? ফিরতে 7-10 দিন সময় লাগবে। আমাকে তো ওই রাস্তা দিয়ে রাতে একাই ফিরতে হবে। কাল ভোরবেলা যদি বেরোই তাহলে আপনাদের পৌঁছে দুপুরের মধ্যে আমি আবার ওই এলাকা পার করে আসতে পারবো আর কি। সেই কথা মতো স্টেশনের পাশেই একটা হোটেলে সেই রাতটা আমরা কাটাবার সিদ্ধান্ত নিলাম। দিনের বেলা গরম থাকলেও বিকেলে অল্প বৃষ্টি হওয়ায় রাতের দিকটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। একটু জানলার কাছে গেলাম, একটু ঠান্ডা হাওয়া পেলে হয়তো ঘুম আসবে। হোটেলের 3 তলার ঘরে আমরা রয়েছি। হোটেলের পাশেই মেইন রাস্তা, তার উল্টো দিকে আরও একটা হোটেল। নীলচে আলোয় হোটেলের নামটা দেখা যাচ্ছে, ব্লু হেভেন। এদিক ওদিক দেখছি, এবার তার ছাদের দিকে চোখ গেল আমার, আর সেদিকে তাকিয়েই বুকটা শুকিয়ে গেল আমার। মাঝে মধ্যেই হোটেলের সামনে রাস্তা দিয়ে উহু করে কয়েকটা গাড়ি চলে যাচ্ছে। নীলচে আলো রাস্তায় এসে পড়লেও ছাদটা অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে দুটো কমলা আলো ধকধক করে জ্বলছে। চোখ ভালো করে দেখতে গিয়ে বুঝলাম যেন একটি অস্পষ্ট নারী অবয়ব সেখান থেকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে আমার দিকে। চোখ দুটো বড় ভয়ঙ্কর। ভয় ছিটকে পড়লাম বিছানায়। কি হয়েছে? কাঁপা কাঁপা হাতে ছাদের দিকে ইশারা করলাম। টেবিল থেকে চশমা তুলে নিয়ে সেদিকে তাকিয়ে দেখল বিকাশদা। কই কই কিছুই তো নেই। আকাশে তখনই সাদা রঙের আঁকি বুকি কেটে বিদ্যুৎ চমকে উঠল। ক্ষণিকের সেই আলোয় আবার দেখলাম, সত্যিই তো ছাদটা তো শূন্য। কোমরের জালের কাঠিটা হাত দিয়ে একবার চেপে ধরলাম, সেটা গরম হয়ে রয়েছে। আমি আর 7-5 না ভেবে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম নেমে এলো। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে উঠে দেখি বিকাশদা ভানুর সঙ্গে ফোনে কথা বলছে। সে জানালো মিনিট 20 মধ্যেই সে হোটেলের সামনে এসে উপস্থিত হবে। সামান্য কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরোবো গণেশপুর গ্রামের হাসপাতালের উদ্দেশ্যে। বিকাশদা পেশায় রেডিওলজিস্ট, আর আমি তার সহায়ক। এই হাসপাতালে নতুন রেডিওলজি বিভাগ খুলতে চলেছে, আর সেই সংক্রান্ত কাজেই আমাদের সেখানে আসা। তবে দুঃখ একটাই, সঙ্গে এবার শুভেন্দু আর মৃণাল নেই। অফিসের কাজে দুজনেই দক্ষিণ ভারত গিয়েছে। তা গ্রাম থেকে এই হোটেল প্রায় 250 কিলোমিটার দূরে। অসুবিধে হলো সেই গ্রামের আশেপাশে কোনো হোটেল নেই, আমাদের গিয়ে হাসপাতালের কোয়ার্টারে থাকতে হবে। হোটেলের বাইরে তাকিয়ে দেখলাম দিগন্ত রেখার দিক লাল হয়ে এসেছে।
আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। গাড়িতে উঠতেই প্রশ্ন করলাম, ভানু, আমরা তাও মোটামুটি কটা নাগাদ পৌঁছবো? হাইওয়েতে অসুবিধা নেই, কিন্তু 50 কিলোমিটার পর থেকে মাটির এবড়ো খেবড়ো রাস্তা, ওইদিকে একটু সাবধানে চলতে হবে। আশা করছি দুপুরের মধ্যেই পৌঁছে যাবো। অজগরের পিঠের মতো কালো চকচকে রাস্তা ধরে গাড়ি ছুটে চলেছে। রাস্তার ধারে ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইউক্যালিপটাস আর শিশু গাছের দল। গাড়ি প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ছুটছে। গাড়ির সিটে হেলান দিয়ে বিকাশদা ধীরে ধীরে নাক ডাকছে। আমিও কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। হঠাৎ খেয়াল করলাম ভানু গাড়ির গতি কমিয়ে দিল। সামনের দিকে তাকিয়ে দেখি হাইওয়ে ছেড়ে অমসৃণ রাস্তায় এসে পড়েছে আমাদের গাড়ি। আকাশের দিকে তাকিয়ে একটু অবাকই হলাম। ঘোলাটে হয়ে এসেছে চারদিক। ঝড় আসছে নাকি? ভানু বলল, এই এই জায়গাটা ভালো না। কিছু দূর এগোলেই ওই হাড়কাটা গ্রাম। মনে মনে ভাবলাম, হাড় কাটা? এ আবার কি অদ্ভুত নাম রে বাবা। ভানু বলল, এই ঝড়ের মধ্যে তো এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব, এ তো দুর্ঘটনা করতে পারে। আমরা বরং এখানে একটু অপেক্ষা করি, এই ঝড়টা কমলে তারপর বরং এগোবো। কথা শেষ হওয়ার আগেই দেখলাম কালচে রঙের দৈত্য যেন রাস্তার অন্য পাশ থেকে ছুটে আসছে গাড়ির দিকে। গাড়ির কাঁচ বন্ধ, তবুও হাওয়ার প্রকোপে গাড়িটা যেন অল্প অল্প দুলে উঠছে। আমরা তিনজনই বসে আছি, চারিদিকে ধুলো একবারে ভরে গেছে। হঠাৎই জানলায় টোকা পড়ল। একটু অবাকই হলাম, এইরকম অবস্থায় বাইরে কে? কিন্তু গাড়ি খোলার উপায় নেই, খুললেই এক রাশ ধুলোবালি গাড়িতে ঢুকে পড়বে। এদিকে ভানুকে দেখলাম শক্ত হয়ে নিজের জায়গায় বসে আছে। ক্রমাগত কাঁচের ওপর বাড়ি পড়তে লাগলো। বিকাশদা বলল, ভানু, একবার দেখো না, মনে হয় কেউ বিপদে পড়েছে। ভানুর মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখালো। ওই অবস্থায় গাড়ির অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে একটু এগিয়ে দাঁড়িয়ে ভয় ভয় বলল, এই এই জায়গাটা খুব একটা ভালো না দাদা। এই এই সেই জনহীন হাড়কাটা গ্রাম। জনহীন? হ্যাঁ, এখানে এখানে এখন কেউ থাকে না। আগে কিন্নরা থাকতো। এই গ্রামের জন্যই রাতের বেলা এখানে আসতে চাইছিলাম না। এখানে এখন দূর দূরান্তে কোনো লোক বা জনবসতি নেই। ঝড়ের প্রকোপ একটু কম হতেই কালো পোশাক পরা ঘোমটায় মুখ ঢাকা একজন মহিলাকে জানলার বাইরে দাঁড়িয়ে আবার কাঁচে টোকা মারতে দেখলাম। ভানু তার দিকে আর চোখে তাকিয়ে ভয় গাড়ি স্টার্ট করার চেষ্টা করলো। গাড়ি ঘর ঘর শব্দও তুলেছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। এ আবার কিরম বিপদ? ভানু পেছনে তাকিয়ে বলল, ভুলেও ভুলেও জানলার কাছে নামাবেন না, ভুল করেও জানলার কাছে নামাবেন না। অনেক চেষ্টার পর গাড়ি স্টার্ট হলো। অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে বেশ ভালো বেগে ছুটলো গাড়িটা। আমরা পেছনে ঘুরে দেখি ওখানে আর কেউ নেই। আরে, কোথায় গেল? সোজা রাস্তা, কোনো গাছগাছালি নেই, বাঁক নেই। হ্যাঁ, বিকাশটা চিৎকার করে উঠল। বেশ অনেকটা যাওয়ার পর এবার ভানু মুখ খুলল। তোমরা যাকে দেখেছ, সেই কালো কাপড় পরা মহিলা, সে আর কেউ না, সে কোনো কিন্নরের আত্মা। এদের জীবন ভীষণ কষ্টের ছিল। গ্রামের কিন্নরদের কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হতো না। এমনকি মরে গেলেও এদের ঠিক মতো অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত হতো না। গর্ত খুঁড়ে ওদের ফেলে দিয়ে আসা হতো। তারপর যদি শরীরগুলো পচে ফুলে মাটিতে মিশে যেত, আত্মাগুলো সেই অতৃপ্তি নিয়ে এখনো ঘুরে বেড়ায় বাবু। পথের মাঝখানে যখন এরকম হঠাৎ করে ঝড় আসে, তখনই জানবে কোনো না কোনো বিপদ আসছে। বাতাসের সঙ্গে ভর করে এরা এদিক থেকে ওই দিকে ছুটতে থাকে। লোক দেখলেই তার কাছে সাহায্য চায়।
বলতে চায় আমাদের একটু এগিয়ে দাও, একটু এগিয়ে দাও। ওরা ওরা ভুলে যায় যে ওরা মৃত আর বেঁচে নেই। ওরা ভাবে পথ হারিয়েছে। হ্যাঁ, এটাই হয় এখানে। ভানুর কথা শুনে দিনের বেলাও আমাদের সারা শরীর কেমন একটা পাথরের মতো অবশ হয়ে যেতে লাগলো। উফ, কাল রাতে হোটেলের ছাদে সেই অশরীরী নারী মূর্তি, আবার আজই ঘটনা। কে জানে কি সর্বনাশ হতে চলেছে। মাঝ রাস্তায় একবার গাড়ির টায়ার পাংচার হলো, তাই গ্রামে পৌঁছতেও দুপুর হলো। গ্রামে ঢোকার মুখে সেই ভাঙা মন্দিরটা চোখে পড়ল। মন্দিরের কালো পাথরের চূড়া দেখে মনে হলো দক্ষিণ ভারতের কোন স্থপতির এই মন্দির বানিয়েছেন। আগেই ভানুকে বলে রেখেছিলাম একবার মন্দির দেখে নিয়ে তারপর হাসপাতাল ঢুকবো। ভানু উসখুস করছে দেখে আমি বললাম, আরে হাসপাতালটা তো কাছেই, তুমি বেরিয়ে যেতে পারো, আমরা পায়ে হেঁটে চলে যাব। ভানু ঠায় দাঁড়িয়ে রয়েছে দেখে আমরা কিছু না বলে এগোলাম মন্দিরের দিকে। প্রায় 150-200 বছরের পুরনো মোটা মোটা থামের আড়ালে মন্দিরের দেওয়ালগুলো যেন নিজের ইতিহাস বর্ণনা করছে। মোবাইলে কয়েকটা ছবি তুলে নিলাম। দেখলাম ভানু আমাদের সঙ্গে মন্দিরে চলে এসেছে। ঘুরে ঘুরে আশপাশ দেখছে। তুমি গেলে না? আজ আর ফেরার সময় নেই, রাতটা বরং গাড়িতেই কাটিয়ে দেব। কথা বলতে বলতে দূরের দিগন্ত রেখার ওপাশে সূর্যটাকে কেমন একটা কমলা রঙের বলের মতো নেমে আসতে দেখলাম। সেদিকেই তাকিয়ে আছি। মন্দির লাগোয়া জঙ্গলের উপর সূর্যের রং দেখে মনে হচ্ছিল আলগোছে কোনো শিল্পী তার আঁকার সরঞ্জাম থেকে খানিক রং গুলে গাছের পাতার উপর ছড়িয়ে দিয়েছে। মন্দিরের ভেতরে নিচের দিকে একটা সিঁড়ি নেমে গিয়েছে। বিকাশ দা সেদিকে ইশারা করল। মন্দিরের ভেতরটা একেবারে অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অন্ধকার সিঁড়িগুলো ধরে ধাপে ধাপে নামছি। একটা জায়গায় এসে পা আটকে গেল। ওইদিকে যাবেন না। ভানু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা লোকটার মুখে মারতেই সে চোখে যেন কেমন রাগ দেখতে পেলাম। তাড়াতাড়ি উঠে এসে বললাম, আমরা এমনি দেখছিলাম আর কি। লোকটার উচ্চতা প্রায় 6 ফুট, বড় পাকানো মুখ মুখ জুড়ে রয়েছে। লোকটা আবার বলল, ওই জায়গাটা ভালো নয়, কিছু নেই ওখানে। আর আপনারা কে? নমস্কার, আমি রেডিওলজিস্ট বিকাশ সামন্ত, হাসপাতালে কাজের জন্য এসেছি। ও নমস্কার। আমি বিজয় পোদ্দার। আমাকে সমরেন্দ্র স্যার পাঠিয়েছেন আপনাদের নিতে। আসুন। বাধ্য হয়ে বিজয়ের সঙ্গে এগোলাম। কিন্তু সত্যি বলতে মন্দিরের ভেতরে সেই গর্ভগৃহের অংশটা খুব টানছিল আমাকে। আমার মন বলছে যেন ওই জায়গায় কেউ একটা আছে। খুব ক্ষীণ কণ্ঠে কারো কথা বলার শব্দ শুনতে পেয়েছি আমি। বিকাশটা কোনো কথা না বলে বিজয়ের সঙ্গে এগিয়ে গেল। ওরা এগিয়ে যেতেই আমি ছুটে গর্ভগৃহের সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। মাটির গভীরে গর্ভগৃহ। বাইরের দরজাটায় একটা বড় তালা ঝুলছে। আচমকা মনের মধ্যে কেউ যেন বলে উঠল, ওখানে অনেক গুপ্তধন রয়েছে, এসো আমার কাছে এসো। অন্ধকারে মনে হলো কেউ যেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। ভানু হবে হয়তো। চলে যাওয়া এখান থেকে, এ জায়গায় বিপদে পড়লে জন্মান্তর এখানেই আটকে থাকবে। হঠাৎ অনেকগুলো সমবেত কণ্ঠ একসাথে কথাগুলো বলে উঠল, আর তারপরেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি ভয় পাথরের খাড়া সিঁড়ির ওপর থেকে যেন নড়তে পারছি না। কেমন জানি মনে হলো ওই বন্ধ ঘরের দরজার নিচ থেকে একটা উজ্জ্বল সবুজ আলো চলাফেরা করছে। ভেতর থেকে মনে হলো একটা নারী কণ্ঠ খুব অস্পষ্টভাবে কিছু একটা বলছে।
সেটা আরো ভালো করে শুনতে যাব বলে এক পা এগিয়েছি, হঠাৎ পেছন দিক থেকে একটা হাত সজোরে ধাক্কা দিয়ে আমার শরীরটাকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ওই অন্ধকার সিঁড়ির দিক থেকে মন্দিরের বাইরে এসে পড়লাম আমি। ওরে ওরে, উফ, বাপরে বাপ। আমার পড়ে যাওয়ার শব্দ শুনে বিকাশটা তাড়াতাড়ি এগিয়ে এলো। আরে পড়লে কিভাবে? বিকাশ তার পাশ থেকে ভানু অবাক হয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। ওকে দেখে বললাম, ওমা, ভানু, তুমি আমার পেছনে ছিলে না? ভানু না সূচক মাথা নাড়ল। কে বা কারা আমাকে ধাক্কা দিল তাহলে? আর ওই সমবেত কণ্ঠস্বরগুলো কাদের ছিল? কালী নয় তো? ও আগেও এরকম করেছে, বারবার এভাবে আমার সঙ্গে কেন ঘোরে? এই সব ভাবতে ভাবতে কোনো দিকটা জ্বালা করতে দেখলাম অনেকটা কেটে গিয়েছে। হাত ঝেড়ে উঠে দাঁড়ালাম। সেই বিজয় দেখলাম মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওর মুখটা এখন আলোর বিপরীতে। মুখের ভাবভঙ্গি বিশেষ কিছুই বোঝা গেল না। সে কেবল বলল, আসুন আসুন, এবার বেরোতে হবে। মন্দিরের বাইরে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে। পশ্চিম দিকের থামের আড়ালে কমলা রঙের সূর্যের আলো এসে পড়েছে। আর সেই আলোয় ছোট্ট একটা খুপড়ির বাইরে থেকে উঁকি দিয়ে দেখলাম একটা ঘরের মধ্যে সারিবদ্ধ অবস্থায় অনেকগুলো লোকের বড় বড় তৈলচিত্র রাখা আছে। আমি জিজ্ঞেস করলাম, বিজয়বাবু, ওগুলো কাদের ছবি? বিকাশদা আর ভানু দুজনেই আমার কথা শুনে এগিয়ে এলো। বিকাশদা তৈলচিত্রগুলোর কয়েকটা ছবি তুলতে যাচ্ছিল। বিজয় বাধা দিয়ে বলল, আহা, এদের ছবি তুলবেন না। এই মন্দির থেকে অনেক বছর আগে এরা নিরুদ্দেশ হয়েছিল। তাদের স্মৃতিতেই এই ছবিগুলো বানানো হয়েছে। তবে ওদের নিরুদ্দেশ হওয়ার কারণ এখনো আমাদের অজানা। জায়গাটা ঠিক নয়, চলুন এখান থেকে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। বিজয় আমাদের সঙ্গে গাড়িতে গিয়ে উঠল। হাসপাতাল এখান থেকে পায়ে হাঁটা পথ, কিন্তু সেই রাস্তায় শুনলাম সম্প্রতি গাছ পড়েছে, তাই একটু ঘুরে যেতে হবে। গাড়িতে উঠে বসবার পর বিজয়ের মুখ থেকে শুনলাম এই অঞ্চলের ইতিহাস। এই এলাকার শেষ রাজা সমর সিংহ। তার মৃত্যুর পরদিন তার বড় ভাইপো প্রতাপ সিংহ নিরুদ্দেশ হয়ে যান। আর তার কিছুদিন পরেই তার ছেলে রঞ্জিতকে ওই পাতাল কক্ষের বাইরে ঘাড় ভেঙে মৃত অবস্থায় পাওয়া যায়। একমাত্র রাজার ছোট ভাইপো অমর সিংহ গ্রাম থেকে পালিয়ে বেঁচে গিয়েছিলেন। আর তারই বংশধর হচ্ছেন সমরেন্দ্র সিংহ। তিনিও বহু বছর বাইরে ছিলেন। 5 বছর আগে দেশে ফিরে মন্দির লাগোয়া জমিতে এই হাসপাতাল বানিয়েছেন। এখানে মন্দির আর হাসপাতালটার মাঝে একটা উঁচু পাঁচিল আছে। আগে নাকি ওখানে একটা গুপ্ত রাস্তা ছিল। সেই রাস্তা মন্দিরেরই কোনো এক গুপ্ত ঘরে কোনো অভিশপ্ত মূর্তির কাছে পৌঁছত। আর যারাই ওই মূর্তি খুঁজতে গিয়েছে তারাই নাকি নিরুদ্দেশ হয়ে গিয়েছে। বিজয়ের কথা শুনে বিকাশটা জিজ্ঞাসা করলেন, রঞ্জিত সিংহের আর কোনো বংশধর ছিল না? হ্যাঁ, আমি জানি না। বিজয় আমাদের ঘরে পৌঁছে দিয়ে বলে গেল কাল সকালে এসে হাসপাতালে নিয়ে যাবে, তখন সমরেন্দ্র উপস্থিত থাকবেন। আমাদের পাশেই একটা ফাঁকা ঘরে ভানুর থাকার ব্যবস্থা হয়ে গেল। কাল সকাল হলেই সেও বেরিয়ে যাবে। পরদিন সকালে আমরা বেরোতে যাব, দেখি ভানুর গাড়িটা তখনও হাসপাতালের চত্বরে রাখা আছে। ওর ঘরে গিয়ে দেখি সে শুয়ে আছে, ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। হাসপাতাল থেকে ওষুধ এনে ওকে খাইয়ে দেওয়া হলো।
শরীরটা সুস্থ হলে কাল হয়তো বেরিয়ে যেতে পারবে। আমরা সারাদিন হাসপাতালে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। দুপুরের পর বিজয় এসে খবর দিল সমরেন্দ্র ডাকছেন। 6 ফুট লম্বা, পাকা গমের মতন গায়ের রং, চোখ দুটো শান্ত অথচ গম্ভীর। ওর সঙ্গেও পরিচয় হয়ে বুঝলাম মানুষটা ভীষণ গম্ভীর, গুনে গুনে কথা বলে। গতকাল আমাদের সঙ্গে দেখা করতে পারেননি বলে প্রথমটা দুঃখ প্রকাশ করলেন। আমরা হাসপাতালে কি কি মেশিন আনতে হবে সব দেখে শুনে নিয়ে একটা লিস্ট ধরিয়ে দিলাম ওকে। গণেশপুরে যে সরকারি হাসপাতাল আছে তা এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। অসুস্থ অবস্থায় লোকজন ভীষণ অসুবিধায় পড়ে, তাই সমরেন্দ্র চেষ্টা করছেন শহরের মতো চিকিৎসা ব্যবস্থা যেন গ্রামের লোকেরাও পায়। বিকাশ তা প্রশ্ন করলেন, এ তো অদ্ভুত ব্যাপার। হাসপাতালের ব্যবস্থা শহরের যে কোনো আধুনিক হাসপাতালের মতোই, কিন্তু সেরকম ভিড় নেই কেন? সমরেন্দ্র চারিপাশে একবার তাকিয়ে বললেন, সমস্যার কারণ হচ্ছে দুটো। এক, মন্দিরের ঠিক পাশেই এই জমিটা জঙ্গল হয়ে পড়েছিল, আর এই গ্রামে সেরকম কোনো বড় জায়গা না পাওয়ায় আমি এখানেই হাসপাতাল বানিয়ে ফেলি। মন্দিরেরই ভয়ের কারণে লোকজন এখানে খুব একটা আসতে চায় না। আমি বললাম, সমরেন্দ্রবাবু, এই হাসপাতালে তো একটা মর্গ আছে। শুনলাম কিছু সময় আগে নাকি ওর ভেতরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তা সে খবর কি সত্যি? ওই দারোয়ান হয়তো নেশা করেই ছিল। মর্গের ভেতর দিয়ে বাইরে যাওয়ার একটা পথ আছে, যাতে মৃতের বাড়ির লোকেরা ওখান থেকে বডি নিয়ে যেতে পারে। ওই দারোয়ান নেশার ঘোরে সেখান দিয়ে ভাঙা পাঁচিল পেরিয়ে ওই মন্দিরের মধ্যে চলে যায়। পরদিন সকালে তার মৃতদেহ মন্দিরের বাইরে পাওয়া যায়। তারপর থেকেই লোকের মুখে রটে যায় যে হাসপাতালের ভেতর থেকে মন্দিরে যাওয়ার গুপ্ত রাস্তা দিয়ে অশুভ শক্তি মানুষকে টেনে নিয়ে যায়। আমরা ঘুরে যতটা দেখেছি তাতে গুপ্ত কোনো রাস্তা চোখে পড়েনি। কিছু লোকের মুখে শুনেছি ওই দিকের পাঁচিলটা নাকি একেবারেই ভাঙা ছিল, কিন্তু এখন 3 মানুষ সমান উঁচু বাউন্ডারি পাঁচিল হয়েছে। কাজকর্ম শেষ করে আমরা বেরিয়ে আসলাম, তখন সন্ধে হয়ে এসেছে। ভানুর শরীর এখন মোটামুটি ভালো। আমরা আসার পর ও আমাদের ঘরে বসে গল্পগুজব করছিল। হাসপাতালে আরো 3-3 কাজ আমাদের বাকি আছে, তারপর আমরা বেরিয়ে যাব। তবে আজ দুপুর থেকে একটা জিনিস খেয়াল করছি, বিকাশটা যেন কেমন একটা গম্ভীর হয়ে গিয়েছে। রাত্রে আমাদের ঘরে বসে রিপোর্ট বানাতে বানাতে বিকাশটা হঠাৎ বলল, নিলয়, একটা ব্যাপার খেয়াল করে দেখেছিস? কি ব্যাপার বলো তো? হাসপাতালের ভেতরে যখন থাকি তখন কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। আজ তুই যখন বিজয়ের সঙ্গে উপরে ছিলি, আমি নিচে এসেছিলাম একটা কাজে। তো মর্গের বাইরে দেখি একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এখানে কেন দাঁড়িয়ে আছো? তো বলছে, মা ভেতরে গেছে, এক্ষুনি আসবে। আমি বাথরুমে গেছি, তখনই ভেতর থেকে কান্নার শব্দ এলো। আমি ছুটে গিয়ে দেখি সেই বাচ্চাটা বেডে মৃত অবস্থায় পড়ে আছে। ডাক্তার জানালেন কিছুদিন আগে ছাদ থেকে পড়ে গিয়ে ব্রেন ইনজুরি হয়েছিল, আর আজ সকালেই নাকি মারা গেছে। অথচ কিছুক্ষণ আগে আমি ওকে একদম স্বাভাবিক দেখেছিলাম। কি বলি তোকে, ভয়ে আমার গলা তখন শুকিয়ে আসছিল। তারপর ভিড়ের মধ্যে থেকে কেউ যেন একজন বলল যে ওই ছেলেটার মা এই হাসপাতালেই নাকি মারা গিয়েছিল, আর ওর বডি, মানে ওর মায়ের বডি, ওই মর্গে রাখা ছিল। এই কথা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। খেয়াল করলাম কথাগুলো বলে বিকাশটা বেশ হাঁপাচ্ছিল। আমার মনে পড়ে গেল বিকেলবেলা মর্গের দরজার বাইরে বিকাশটা অদ্ভুত চোখে তাকিয়েছিল। আমি জলের বোতলটা এগিয়ে দিলাম ওর দিকে। জল শেষ করে আবার বলল,
দেখ, আমি তো এর আগে দেশের কত হাসপাতালে কাজ করেছি, কোথাও তো এরকম অনুভূতি হয়নি। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি ওর চোখের কোলে কেমন একটা কালির স্তর পড়ে গিয়েছে। আমি উঠে গিয়ে বিকাশদার কাঁধে হাত রেখে বললাম, কি ব্যাপার বলো তো বিকাশদা, তোমার কি রাতে ঘুম টুম হচ্ছে না নাকি? চোখ মুখের কেমন অবস্থা হয়ে রয়েছে, কি ব্যাপার? বিকাশদা আমার চোখের দিকে তাকিয়ে বলল, বিজ্ঞানের ছাত্র হয়ে এসব ভাবা উচিত নয়, কিন্তু কিন্তু এই হাসপাতাল, ওই মন্দির, এখানে এখানে কিছু একটা যেন আছে নিলয়। রাতের বেলা ঘুমের মধ্যে কারো যেন ফিসফিসিয়ে কথা বলার শব্দ শুনতে পায়। ঠিক বলেছেন স্যার। ভানু পাশ থেকে বলল। বিকাশদার কথায় এত বিভোর হয়েছিলাম যে ও যে ঘরে রয়েছে ভুলেই গিয়েছিলাম। ভানু বলল, কাল রাতে ভয়ানক একটা স্বপ্ন দেখলাম স্যার। জ্বর তখন কমে গেলেও কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম। মনে হলো অনেকগুলো লোক ঘরের বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে, আমার নাম ধরে ডাকছে। আমি চেষ্টা করেও উঠতে পারলাম না। লোকগুলো দরজা না খুলে ঘরে ঢুকে এলো। আমার শরীরের ওপর ঝুঁকে পড়ে কি যেন দেখলো, তারপরে হিড় করে একটা শরীরকে টেনে নিয়ে গেল ঘর থেকে। আর সেই শরীরটা কারণ নয়, সেটা আমার ছিল, আমার। হ্যাঁ, ওরও কাঁধে হালকা চাপ দিয়ে বললাম, আরে ওসব কিচ্ছু না, জ্বর আসলে অনেক সময় এসব মনে হয়। তুমি এক কাজ করো, আজকে রাত্রে একটা হালকা ডোজের ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ো, কেমন? তারপর কালকেই তো তুমি ফিরে যাচ্ছ। বিকাশটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা সত্যি ফিরতে পারবো তো? ও মা, এসব আবার কি কথা বিকাশদা? ভানু যে স্বপ্নের কথা বলল, সেই স্বপ্ন আমিও দেখেছি। কি বলছো কি? আরো শোন, যে লোকগুলো আমাকে টেনে নিয়ে গিয়েছিল তারা কারা ছিল জানিস? কারা? মন্দিরের ভেতরে যে ছবিগুলো দেখেছিলাম, তাদের জীবন্ত অবস্থায় দেখেছি আমি। তারা সবাই একটা অন্ধকার ঘরে এক দেবী মূর্তির সামনে বসেছিল। নরমুণ্ডের মালা পরে নৃত্যরত দেবীর মুখের দিকে তাকিয়ে আমি ঘুমের মধ্যে কেঁপে উঠেছিলাম। ভীষণ ভীষণ অশুভ কিছু রয়েছে আমাদের চারিপাশে। এইবার আমার সেই পাতাল ঘরের বাইরের সমবেত কণ্ঠস্বরে বলা কথাগুলো আবার মনে পড়ে গেল। কিন্তু বিকাশদা বা ভানুকে বললে পাছে ভয় পায়, তাই ব্যাপারটা চেপে গেলাম। রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। খানিকক্ষণ পরেই বিকাশদার হালকা নাক ডাকার শব্দ শুনে বুঝলাম ও ঘুমিয়ে পড়েছে। অত্যাধিক মানসিক চাপ আর ক্লান্তিতে আমারও চোখে ঘুম নেমে এলো। মাঝরাতে হঠাৎ করে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখি ঘরের নাইট বাল্বটা মিটমিট করে জ্বলছে, ফ্যানটা বন্ধ হয়ে আছে। নিশ্চয়ই বিকাশদা বন্ধ করে দিয়েছে, ঠান্ডা লেগেছিল বোধহয়। পাশ ফিরেই চমকে উঠলাম, বিছানা খালি। তাড়াতাড়ি উঠে বসে দুবার ডাকলাম, বিকাশদা, এই বিকাশদা, বিকাশদা। কোনো উত্তর নেই। বড় লাইটটা জ্বালিয়ে দেখি ঘরের দরজা হাট করে খোলা। এত রাতে বিকাশটা গেল কোথায়? ভাবলাম হয়তো বাথরুমে গিয়েছে। উঠে বাথরুমের কাজটায় গিয়ে দেখলাম বাথরুমের দরজাটা তো বাইরে থেকে বন্ধ।
বিকাশদার মোবাইলে দুবার ফোন করলাম, ফোনটা বিকাশদার বিছানার পাশেই পড়ে ভাইব্রেট করছে। আশঙ্কার কালো মেঘে ভরে উঠল মন। কোনো বিপদে পড়েনি তো? বুকের ভেতর একটা অজানা ভয় নিয়ে ছুটলাম হাসপাতালের দিকে। কোয়ার্টারের বাইরে বেরিয়ে মন্দিরের দিকে তাকাতেই মনে হলো অতিকায় কোনো দৈত্য যেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। তার ছায়া পড়েছে হাসপাতালের চত্বরে। এমন সময় কেল্লার উপরে চোখ গেল আমার। মনে হলো ছাদে কেউ একজন দাঁড়িয়ে আছে। সোডিয়াম ভেপার ল্যাম্পের হলদে আলো পাথুরে জমিতে পড়েছে। তার পাশের গাছগুলোর ছায়া এমন অদ্ভুতভাবে পড়েছে যেন মনে হচ্ছে অনেক লোক দাঁড়িয়ে আছে কি একটা দেখবে বলে। কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে হাসপাতালের ভেতরে ছুটলাম, কিন্তু যাবোটা কোথায়? ছুটতে ছুটতে হঠাৎই মাথার মধ্যে কেউ যেন বলে উঠল, মর্গের সামনে যাও, বিকাশ তাকে ওখানেই পাবে। ছুটে গিয়ে দেখি মর্গের দরজাটা হাট করে খোলা, ভেতরে একটা মৃদু আলো জ্বলছে। দূর থেকে দেখলাম সারি সারি লোহার খাটে সাদা কাপড়ে ঢাকা শরীরগুলো শুয়ে আছে। ধীরে ধীরে পা টিপে টিপে এগিয়ে গেলাম সেদিকে। ভেতরে ঢোকার সাহস হলো না। বাইরে থেকে ডাকলাম, বিকাশ দা, হ্যাঁ বিকাশ দা, তুমি আছো এখানে? কোনো উত্তর নেই। হঠাৎ হাসপাতালের সব আলো বন্ধ হয়ে গেল, তবে মর্গের ভেতরে নীলচে একটা আলো জ্বলছে। আমি ঢুকতে যাব ঠিক তখনই জোরে একটা ধাক্কা খেলাম। চারিদিকে তাকিয়ে দেখি আমি হাসপাতালে না, এখন মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছি। মাথা ভারী হয়ে গা গুলিয়ে উঠছে। পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, বাবু, বারবার কেন নিজেকে বিপদের মধ্যে ঠেলে দাও? এ কি কালী, তুমি এখানে? সামনে আসছো না কেন? কি কি হয়েছে তোমার? এ যে ভীষণ খারাপ জায়গা বাবু। শুভ অশুভ সীমা অতিক্রম করে যদি কিছু থাকে তা হলো শূন্য, মহাশূন্য। মহাশূন্যের শক্তি অপরিসীম, সব কিছু গ্রাস করে নেয় সেই মহাশূন্য। যার আত্মা নেই সে তো আত্মা খুঁজবেই, তাই তো বারবার। বিকাশদা কোথায়? বিকাশদা কোথায় কালী? কোনো আওয়াজ নেই তার মুখে। অন্ধকার হাতড়ে সেই ঠান্ডা হাতে স্পর্শকে একবার ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু হাওয়া কেটে হাতটা বেরিয়ে গেল। অস্পষ্ট ফিসফিসানি চারপাশ থেকে ভেসে আসছে। মনে হচ্ছে অনেকগুলো লোক এখানে আছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ মনে হলো চারপাশের দেওয়ালগুলো খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয় চোখ বুজে ফেললাম। খানিক পরে চোখ খুলে দেখি আবার আমি সেই মর্গে পৌঁছে গিয়েছি। সাদা চাদরে ঢাকা প্রত্যেকটা মৃতদেহ উঠে দাঁড়িয়েছে। ওদের শক্ত হাত আমার পা চেপে ধরলো। মেঝেতে পড়ে গেলাম। আমার পা টেনে ধরে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সামনে কিছু ধরার চেষ্টা করতেই আবার সেই ঠান্ডা হাত, ভেজা হাতে স্পর্শ পেলাম। বাবু, বারবার কেন নিজেকে বিপদের মধ্যে ফেলো? হঠাৎ আমার শরীরটা কেউ যেন অন্ধকারে শূন্যে ছুঁড়ে দিল। অসহায় চোখে আমি দেখলাম কালীর শরীরটা আমার সঙ্গে ঝাঁপিয়ে পড়ল সেই অন্ধকূপে। নিলয়, এই এই নিলয়, কে কে
কে? চোখে মুখে জলের ছাপটা লাগতেই তাকিয়ে দেখি আমার সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে বিজয় আর বিকাশদা। আমি হাসপাতালের সেই মর্গের সামনে পড়ে আছি। উঠতে গিয়ে বুঝলাম মাথাটায় প্রচন্ড ব্যথা। কিছু বলতে যাব তার আগেই বিকাশদা বলল, থাক, আগে ঘরে চল চল। ঘরে এসে গরম চা খেয়ে শরীরটা আবার একটু চাঙ্গা হয়ে উঠল। বিজয় চলে যাওয়ার পর বিকাশদা বলল, তুই ওখানে কিভাবে গেলি? কাল রাতের সমস্ত ঘটনা ওকে বলতেই ও গম্ভীর মুখে বলল, কাল রাত থেকে ভানুকে পাওয়া যাচ্ছে না। গাড়িটা এই চত্বরেই রয়েছে। বিজয়কে বললাম পুলিশে খবর দিতে। সে কি পাওয়া যাচ্ছে না? মানে সমরেন্দ্র কোথায়? জানি না। বিকাশদা উঠে গিয়ে ঘরের জানলার পর্দাটা সরিয়ে দিল। সূর্যের আলো এখন ঘরের চারিদিক আলোকিত করে রেখেছে। গুঁড়ো ধুলোর মেলা আলোর পথ বেয়ে ভেসে বেড়াচ্ছে সারা ঘরে। একটা দীর্ঘশ্বাস ফেলে বিকাশদা বলল, তোকে বললে তুই বিশ্বাস করবি কিনা জানি না। কাল রাতে ঘুম না আসায় একটু পায়চারি করছিলাম। হঠাৎ দেখি একজন লোক ছুটে আসছে আমার দিকে। আগে তাকে হাসপাতালে দেখেছি বলে আমার তো মনে পড়ে না। সে বলল, তুই নাকি মর্গের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছিস, তোর ভীষণ বিপদ। আমি শিগগির গিয়ে যেন তোকে ওখান থেকে উদ্ধার করি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? তো লোকটা কিছু না বলে অন্ধকারে যেন কি বলি মিলিয়ে গেল। তারপর ওখান থেকে গিয়ে দেখি তুই ওইভাবে সত্যিই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আর একা তো তোকে নিয়ে আসা সম্ভব না, তাই তখনই সমরেন্দ্রকে ফোন করি। আবার ওর ফোন বন্ধ। হাসপাতালের মধ্যে এক অপার নিস্তব্ধতা। সব ঘরগুলো বন্ধ, কোনো কর্মী নেই। রোগীদের ঘরগুলো সব ভেতর থেকে বন্ধ। তাই বাধ্য হয়ে বিজয়কে ফোন করতে সে ছুটে এলো। তারপরেই আমরা দুজন মিলে তোকে এখানে নিয়ে এসেছি। কথার মাঝেই দেখি বিজয় ট্রেতে করে খাবার নিয়ে ঢুকলো। এইগুলো খেয়ে নিন, শরীরটা ভালো লাগবে। আজ আর কাজ করার দরকার নেই, কাল সুস্থ বোধ করলে না হয়। কথা শেষ করতে না দিয়ে বিকাশটা গম্ভীর হয়ে বলল, হাসপাতালের মধ্যে অনেক গন্ডগোল আছে বিজয়। এখানে আমরা কোনো কাজ করব না। আজ একটা গাড়ির ব্যবস্থা করে দাও, দুপুরের দিকে বেরিয়ে যাব আমরা। একটা দুঃসংবাদ আছে, ভানুকে মন্দিরের বাইরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ আসছে কিছুক্ষণের মধ্যে। আপনারা আজ মনে হয় আর যেতে পারবেন না। আমাদের মাথায় বাজ পড়ল। এসব কি হচ্ছে? কি বিপদের মধ্যে এসে পড়লাম রে বাবা। বিজয় বেরিয়ে যাচ্ছিল। আমি বললাম, বিজয় একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন, কি জানতে চান? এই হাসপাতাল আর ওই মন্দিরটার মধ্যে যোগসূত্র কি? এই হাসপাতালটা বানানো হয়েছে শুধু চোখে ধুলো দেওয়ার উদ্দেশ্যে। পুরো হাসপাতালটাই মন্দিরের একটা অংশ। আগে এই অংশটা মন্দিরের বাগান ছিল। সেই জায়গাকে ভেঙে হাসপাতালের মতো করে বানানো হয়। এই সমস্ত প্রতিপত্তি বা সম্পত্তি সবই ওই মন্দিরের জন্য। ওই মন্দিরের মধ্যে যে আছে তাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভোগ দিতে হয়। যদি নির্দিষ্ট সময়ে ভোগ না দেওয়া হয় তাহলে মৃত্যু অনিবার্য। কি বলছো? ধীরে, চারিদিকে সমরেন্দ্র সিংহের লোক ছড়িয়ে আছে। আস্তে। তো তুমি তো সবই জানো, তাও এখানে কি করছো? আমার কিছু করার নেই। এই গ্রামের লোকজন সবাই ওর ব্যাপারে জানতো, তাই বাধ্য না হলে কেউই এই হাসপাতালে আসে না। টোপ দিয়ে এইভাবে বাইরে থেকে লোক আনা হয়। আর এইবারের বলি হলো ভানু।
তুমি এখানে কি করছো বললে না তো? বিজয় উত্তর দেওয়ার আগেই দরজায় টোকা পড়ল। খুলে দেখলাম দুজন খাঁকি পোশাকের পুলিশ দাঁড়িয়ে আছে। আমাদের তিনজনকে দেখে অফিসারের কপাল সামান্য একটু কুঁচকে গেল। সামান্য প্রশ্নোত্তরের পর তার সাথে চললাম মন্দিরের দিকে। বারবার ভানুর মুখটা চোখের সামনে ভেসে আসছিল। ছেলেটা কিছুতেই এখানে আসতে চাইছিল না, প্রায় জোর করেই আমরা ওকে নিয়ে এসেছিলাম। আর তারপর মন্দিরের সামনে দেখি 3-4 জন পুলিশ এসে দাঁড়িয়ে আছে। কোনো গ্রামবাসীর দেখা নেই। মন্দিরের দিকে পুলিশ অফিসারের সঙ্গে এগিয়ে গেল বিকাশদা। ভানুর শরীরটা কালো প্লাস্টিকে মুড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে আমি পুলিশ অফিসারকে বললাম, আমরা এখান থেকে চলে যেতে চাই স্যার। এই কেসের ইনভেস্টিগেশন শেষ না হলে আপনারা এখান থেকে যেতে পারবেন না। মন্দিরে যে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা জানলেও পুলিশের রিপোর্টে তো সেসব লেখা যায় না, তাই খোঁজ খবর নিতেই হবে। এমনকি আমাদের সন্দেহ মন্দিরের অলৌকিক ঘটনার আড়ালে কেউ খুনগুলো করছে। কোনো মানুষ এভাবে ঘাড় ভেঙে হত্যা করে? পুলিশ অফিসারের কিছু বলার ছিল না, তিনি চলে গেলেন। থানা থেকে ফোন করে জানালো পোস্টমর্টম রিপোর্ট এলে সমস্ত নথিপত্র জমা দেওয়ার পর যাওয়ার অনুমতি পাব। ততদিন এলাকা ছেড়ে যাওয়া চলবে না। বুঝলাম দিন 2 আগে এই গ্রাম থেকে বেরোনোর উপায় নেই। মন্দির ছেড়ে বেরিয়ে আসবো তখন সমরেন্দ্রর কথা মনে পড়ল। বিজয়কে জিজ্ঞেস করতেই সে জানায় কোনো কাজে তিনি বাইরে গিয়েছেন, তাকে পাওয়া যাচ্ছে না। আমরা আজ আর হাসপাতালে যেতে পারলাম না। পুলিশ এসে ভানুর গাড়িটা নিয়ে গিয়েছে। মনের মধ্যে ভীষণ অস্বস্তি হচ্ছে। থেকে থেকে কালির কালকের চোখ দুটো আমার মনে ভেসে আসছে। আমায় কি যেন বলতে চাইছিল। এর আগে যতবারই ও আমায় সাহায্য করতে এসেছে সেই মুহূর্তে ওকে দেখে আমি ভয় পেয়েছি, কিন্তু কাল ওই কথাটাও কেন বলল? দুপুরে সামান্য কিছু খেয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। পুলিশ বিপজ্জনক সীমা ফিতে বেঁধে দিয়ে গেছে। এই রহস্যের উন্মোচন না করলে আমাদের এখান থেকে মুক্তি নেই। বারবার মনের মধ্যে একটা কাঁটা খচখচ করেই যাচ্ছে। বারবার যে আমায় বাঁচায় এবার হয়তো সেই বিপদে আছে, কিন্তু আমি তাকে কিভাবে সাহায্য করব? এইসব ভাবতে ভাবতেই মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। হাসপাতালের দিকে পা বাড়াবো, ঠিক তখনই মনে হলো মন্দিরের ভেতর থেকে একটা গোঁ গোঁ শব্দ আসছে। শব্দ লক্ষ্য করে সেদিকে গিয়ে দেখি কি ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় বিকাশটা পড়ে আছে, আর তার পাশেই পড়ে আছেন সমরেন্দ্র সিংহ। আমি তাড়াতাড়ি গিয়ে ওদের হাত পা খুলে দিতেই বিকাশটা জোরে শ্বাস নিয়ে বলল, তুই কোথায় গিয়েছিলি? তোকে খুঁজতে গিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে শান্ত। আমি এই মন্দিরে ঢোকার আগে এক গ্রামবাসীর সঙ্গে দেখা হলো। দেখে মনে হলো কোনো মন্দিরের পূজারি হবে। উনি আমায় অনেক কিছু বলেছেন। এই মন্দির কোনো হিন্দু দেবদেবীর মন্দির নয়। এখানে বৌদ্ধ তন্ত্রের এক দেবী নৈরাত্মার পুজো হতো। কালী মূর্তি ভেবে তার পুজো করে ফেলেন সিংহ বংশের লোকজন, আর তখনই দেবী জাগ্রত হয়ে তার ভোগ গ্রহণ করতে চান। এই দেবীর ভোগ কি জানো? মানুষের আত্মা। বিপদে পড়ে রাজা দেবীকেই পাতাল ঘরে বন্দি করেন। তারপর আর কি, জাগ্রত দেবী ভোগ না পেয়ে অভিশাপ দিলেন তার বংশের সমস্ত প্রজন্মকে একটি করে আত্মা দেবীকে সমর্পণ করতে হবে। আত্মা নিয়ে দেবী নিদ্রায় যাবেন, আর কেউ যদি দেবীর নিদ্রা ভঙ্গ করে সেও দেবীর রোষে পড়বে। তারপর থেকেই এই মন্দির থেকে লোকজন নিরুদ্দেশ হতে থাকে। যারা নিরুদ্দেশ হয়েছিল তাদের সবার ছবি ওই মন্দিরের একটা ঘরে স্মৃতিচিহ্ন হিসেবে রাখা আছে।
তারপর থেকে মন্দির এভাবেই পড়ে। বিকাশদা হাঁ করে তাকিয়ে আছেন। সমরেন্দ্র তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। সেই বৃদ্ধ আরো জানালো বিকাশদা, সমরেন্দ্র সিংহ রাজার ভাইপো অমর সিংহের বংশধর নয়। অমর সিংহ অবিবাহিত অবস্থায় মারা গিয়েছেন, তার কোনো বংশধর ছিল না। নিলয়, আমাদের হিসাবে অনেক ভুল হয়ে গেছে। আমরা তো ভাবছিলাম সমরেন্দ্র সবকিছুর পিছনে, কিন্তু ও তো এখানে বন্দী। সমরেন্দ্রর জ্ঞান কিছুক্ষণ পরেই ফিরে এলো। আস্তে আস্তে বললেন, কাল রাত থেকেই আমাকে এখানে ওরা বন্দি করে রেখেছে। আমি বলেছিলাম এখান থেকে চলে যাব। সমরেন্দ্র কিছু বলতে যাবেন, তখনই কিছু লোকের দ্রুত পায়ে চলার শব্দ শুনতে পেলাম। বিকাশটা, আমি আর সমরেন্দ্র উঠে দাঁড়ালাম। আশেপাশে অন্ধকার নেমে এসেছে। পিছনের দরজা দিয়ে বেরোতে যাব, ঠিক তখনই দেখি এই দরজার বাইরে দুজন লোক পাহারায় রয়েছে। বুঝলাম বন্দি পালিয়ে যেতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা। সামনের দরজা দিয়ে বেরোনোর উপায় আরই নেই, সেখানেও লোক বসে আছে। উফ, এত পাহারার কি প্রয়োজন? আজই যে সেই বিশেষ দিন। আজ দেবীর কাছ থেকে এত বছরের অভিশাপ কাটিয়ে সবকিছু ফিরে পাবে। কিন্তু কে আছে এর পেছনে? আমরা তো ভাবছিলাম আপনি। আমি তো একজন সামান্য থিয়েটার আর্টিস্ট, পরে সব বলবো। কথাগুলো বলেই সমরেন্দ্র মন্দিরের পিছনের দিকে আমাদেরকে নিয়ে গেলেন। সেদিকে গিয়ে দেখলাম একটা ছোট্ট ঘর। একটা কাঠের পাটাতন খুব আস্তে সরাতে পাতাল ঘরের ভেতর স্পষ্ট দেখা যাচ্ছে। সমরেন্দ্র বললেন, আজ এখানে কোনো লোকজন আসবে না। পাতাল ঘরের দেবীকে ওরা বাইরে বার করে আনবে। গ্রামের সেই বৃদ্ধর কথা মনে পড়ে গেল। উনি জানিয়েছিলেন সমর সিংহের পূর্বপুরুষ তিব্বতের এক লামার কাছ থেকে এই দেবীকে পেয়েছিলেন। এই দেবী যতক্ষণ না তার দেবের সঙ্গে মিলিত হবেন, ততক্ষণ দেবীকে শান্ত করা প্রায় অসম্ভব। হে বজ্র আর নৈরাত্তা, এরা একসাথে থাকলেই শান্ত থাকেন। সিংহের বংশের পুরনো পুঁথি থেকে সমস্ত তথ্য পেয়ে ও আবার দেবীকে জাগ্রত করেছে। ওই আত্মবোধ লুপ্ত দেবী, যতক্ষণ না উনি আবার নিজের দেবতার সঙ্গে মিলিত না হচ্ছেন, ততক্ষণ শান্ত হবেন না। দেবীর ওই গর্ভগৃহতেই হে বজ্রের মূর্তি লুকোনো আছে। আর সেই মূর্তির দাম কয়েক কোটি টাকা। সেই মূর্তি বের করে এনে বাজারে বিক্রি করে দিতে পারলেই একদিনে কোটিপতি হয়ে যাবে সিংহ পরিবারের এই উত্তরসূরি। আমরা পা চেপে চেপে এগোতে লাগলাম। আশেপাশে কোনো লোক নেই। স্পষ্ট বুঝতে পারছি পাতাল ঘরে আজ বিশেষ কোনো কাজ হচ্ছে। লোকগুলো একে একে সরে পড়েছে, হয়তো সেরকমই নির্দেশ আছে। মন্দির থেকে এক পা বেরোবো, ঠিক তখনই ঠান্ডা হাতে স্পর্শটা আবার আমার কাঁধের উপর পেলাম। বাবু, তোমার কোমরের যে জালের কাঠিটা আছে সেটা আমায় দেবে। পেছনে তাকিয়ে দেখি আবছা অন্ধকারে কালি দাঁড়িয়ে আছে। অজান্তেই আমার কোমরে হাত চলে গেল। যে মানুষটা এত বিপদে আমাকে রক্ষা করেছে, আজ হয়তো সেই বিপদে আছে। এই ভেবে আমি সেটা কোমর থেকে খুলে ওকে এগিয়ে দিতে যাব, মাথার মধ্যে কেউ যেন বলে উঠল, বাবু, ওটা কোনো সাধারণ জালের কাঠি না। ওটা ওটা আমার হাড়ের তৈরি। ওটা যতদিন তোমার কাছে থাকবে, ততদিন আমি তোমার সঙ্গেই থেকে যাব। কিন্তু আজ আর ওটা তুমি তোমার কাছে রেখো না, তাহলে তুমি ওই মন্দির থেকে আর বেরোতে পারবে না। দেবীর সাধনায় আশেপাশে যত আত্মা আছে, সবাইকে আজ দেবী গ্রহণ করবে নিজের ভোগ রূপে। আর
সঙ্গে তুমিও। কালী থেমে গেল। পাতাল ঘরের ভেতর থেকে অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ শুনে আমি সেদিকে তাকিয়ে দেখি কালী আবার উধাও হয়ে গিয়েছে। জালের কাঠিটাকে শক্ত করে হাতে ধরে রাখলাম। মনের মধ্যে একটা অসম্ভব জেদ কাজ করছে। ফিরলে দুজনে একসাথে ফিরবো, না হলে কেউ ফিরবো না। মন্দিরের পিছনের দরজাটা ফাঁকা হয়ে গেছে, শিগগিরই চলো আমরা বেরিয়ে যাই। বাইরে বিকাশটার গলার স্বর শোনা যাচ্ছে। আমি জানি এই কাঠি যতক্ষণ আমার কোমরে আছে আমি মন্দির থেকে বের হতে পারবো না। বিকাশটাকে বললাম, বিকাশটা তোমরা চলে যাও, আমার এখানে কিছু কাজ বাকি আছে। বুঝতে পারলাম বিকাশটা অবাক হয়েছেন, জোর করতে লাগলেন। আমি ও দুটো হাত ধরে বললাম, আমার কিচ্ছু হবে না দাদা, তুমি ফিরে যাও। আজ যদি আমি এখান থেকে চলে যাই তাহলে সারা জীবনের মতো বিবেকের কাছে ছোট হয়ে যাব। তোমরা যাও দাদা, চলে যাও। বিকাশদা সমরেন্দ্রকে নিয়ে এগোলেন পুলিশ স্টেশনের দিকে। পাতাল ঘরের সামনে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি আশেপাশে অনেক অশরীরীর ভিড়। এত বছর ধরে যারা এই মন্দির থেকে নিখোঁজ হয়েছে তারা সবাই জড়ো হয়েছে আমার পেছনে। কিছু না করি কালী আটকে পড়েছে শুধুমাত্র আমার জন্যে। গর্ভগৃহের মধ্যে যজ্ঞের আগুন জ্বলছে। একজন লোক সেই আগুনের সামনে বসে আছে। তার পিঠ দেখা গেলেও মুখ দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে সমিজ তুলে আগুনের মধ্যে দিচ্ছে, আর গুঁড়ো গুঁড়ো আগুনের ফুলকি সেই পাতাল ঘরের আশেপাশে উড়ে বেড়াচ্ছে জোনাকির মতো। ডান দিকে রাক্ষসের মুখের মতো হাঁ করার জানলা থেকে চাঁদের আলো ঘরে এসে পড়ছে। খেয়াল করলাম সেই ঘর থেকে কারোর গুমড়ে কাঁদার শব্দ ভেসে আসছে। পুরুষটি অর্ধনগ্ন। সে এবার উঠে দাঁড়ালো। আমি সাথে সাথেই দরজার একেবারে গা ঘেঁষে দাঁড়ালাম। কানের কাছে আবার কালীর গলা শুনতে পেলাম, ওটা খুলে দাও। আজ আর কালীকে একটু ভয় লাগছে না। যেন মনে হচ্ছে ও আমার এক পরম আত্মীয়। ওর কথার আমি কোনো উত্তর দিলাম না। আষ্টে গন্ধটা এখনো পাচ্ছি। মনে পড়ল সুন্দরবনের সেই রাতে মায়াবী জ্যোৎস্নায় কালী যখন আমার মাথাটা চেপে ধরেছিল জলের মধ্যে, তখন সে বীভৎস দৃশ্য দেখে যখন আমার কিছুই হয়নি, আজও কিচ্ছু হবে না। কোমরের কাছে হাত দিয়ে বুঝলাম ছোট্ট কাঠিটা একটা ধারালো শলাকার মতো আকার নিয়েছে। মন্ত্র পড়া শেষ হলে সেই লোকটা একবার দরজার দিকে ফিরলেন, আর তখনই আমি দেখলাম সে আর কেউ নয়, বিজয়। এতদিন সে সমরেন্দ্রকে সামনে রেখে পুরো খেলাটা খেলেছে। পাতাল ঘরের আশেপাশে একবার চোখ বুলিয়ে দুটো হাত আকাশের দিকে তুলে বিড়বিড় করে মন্ত্র বলতে লাগলো। আশপাশ থেকে কতগুলো বিকট চিৎকার ভেসে এলো। বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে কুলুঙ্গিতে রাখা প্রদীপটা দপ করে নিভে গেল। যজ্ঞের আগুনটা এখন মানুষের সমান উঁচু হয়ে উঠেছে। আমার পেছন থেকে ঝড়ের মতো বাতাস ছুটে যাচ্ছে যজ্ঞের কুণ্ডের দিকে। অসম্ভব একটা টান অনুভব করছি। যজ্ঞকুণ্ডের আগুনের আভায় বিজয়ের একটা ছায়া সৃষ্টি করেছে দেওয়ালে। স্তম্ভিত হয়ে দেখলাম বিজয়ের ছায়ার মাথায় দুটো শিং। পাতাল থেকে বেরিয়ে আসা কোনো রাক্ষস যেন যজ্ঞে বসেছে। মন্দিরের গর্ভগৃহ থেকে দুটো লোহার পাত ঘড় ঘড় শব্দে খুলে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো হে বজ্রের সোনার মূর্তি।
বিজয় হাঁটু গেড়ে বসে সেই মূর্তি তুলে নিতে যাবেন, ঠিক তখনই আমার মনে হলো সেই আগুনের মধ্যে একটা অসম্ভব টান অনুভব করছি। আমি দেখলাম কতগুলো বায়বীয় শরীর সে আগুনের মধ্যে ছুটে যাচ্ছে। তাদের বিকৃত বিভৎস রূপ মরীচিকার মতো ছুটে আগুনে ঝাঁপ দিচ্ছে। দেবীর শরীরটা এবার কালো পাথর থেকে সোনার হয়ে যাচ্ছে। দুটো মূর্তি পাশাপাশি রেখে একটা অট্ট হাসি দিয়ে ওঠে বিজয়। কালীর একটা হাত আমার হাতের সঙ্গে সেঁটে গেছে। ও হাজার চেষ্টা করেও সেটা ছাড়াতে পারছে না। ওটা খুলে দাও। আর ওর শরীরটা এখন আমায় টেনে নিয়ে যাচ্ছে সেই অগ্নিকুণ্ডের দিকে। সেই আগুন আমায় শেষ করে দেবে। আমি জানতাম তুমি এইখানেই আছো। তোমার সঙ্গে যে প্রেতাত্মাটা ঘোরে সে তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে। ও নিচু হয়ে হে বজ্রের মূর্তি আর দেবীর মূর্তিটা তুলতে যাবে, ঠিক তখনই আমার মনে হলো আমার শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার ডান হাতটা আপনা আপনি কোমর থেকে সেই কাঠিটা বের করে গেঁথে দিল বিজয়ের পিঠে। রহস্যময় ভাবে সেটা পুরোটা ঢুকে গেল। কুণ্ডের আগুনটা এবার প্রকাণ্ড রূপ নিয়ে আমায় ছিটকে ফেলে দিল পাথরের দেওয়ালের দিকে। এরপর জোরে একটা বিস্ফোরণের শব্দ, আর তার সাথে সাথেই বিজয়ের হাহাকারের শব্দ। এত জোরে বিস্ফোরণে পুরনো মন্দিরের গর্ভগৃহ ভেঙে পড়ল। পাথরের চাঁই পড়তে শুরু করেছে। আশেপাশে কালীকে একবার খুঁজতে চেষ্টা করলাম, না, ও কোথাও নেই। কিন্তু বিজয়ের পিঠের ওপর সেই শলাকাটা তখনও গেঁথে আছে। দেখতে পেলাম ওপর থেকে একটা বিরাট পাথর তার মাথার উপর ভেঙে পড়ল। চোখ বন্ধ করে নিলাম আমি। চোখ খুলতে দেখি সেই পুলিশ অফিসার সমরেন্দ্র আর বিকাশদা তাকিয়ে আছে আমার দিকে। এই তো জ্ঞান এসে গেছে। এই তো বাবা, যা ভয় পেয়ে গেছিলাম না। ওকে ধরে ধরে উঠে দাঁড়ালাম। পেছনের দিকে তাকিয়ে দেখলাম মন্দিরের ধ্বংসস্তূপ। ভেতর থেকে স্ট্রেচারে করে পুলিশ বিজয়ের শরীরটা বের করে নিয়ে আসছে। কোনো মতে তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম। আমার যতদূর মনে পড়ে, শলাকাটা যেভাবে ওর পিঠে গেঁথে গিয়েছিল তাতে খুব সম্ভব সেটা এফোড় ওফোড় হয়েছিল, কিন্তু বুকের কাছে ওর কোনো ক্ষত নেই। আর ওর সারা মাথাটা থেঁতলে গিয়ে রক্তে ভেসে যাচ্ছে। আমি আর সেদিকে তাকাতে পারলাম না। কাল রাতের সমস্ত ঘটনাগুলো মাথার মধ্যে কেমন যেন তালগোল পাকাতে লাগলো। আশেপাশে তাকিয়ে সেই চেনা মুখটা খুঁজবার চেষ্টা করছি। তখনই কোমরের কাছে হাত গেল আমার। অদ্ভুতভাবে জালের কাঠিটা তখনও আমার কোমরই রয়েছে। আমি একবার মন্দিরের দিকে তাকালাম। না, সেই ছাদে আর কোনো দানবীয় মূর্তি নেই। পুলিশ অফিসার আরো জানালেন পাতাল ঘরটা একেবারে ধসে মাটিতে মিশে গিয়েছে। মনে মনে আশ্বস্ত হলাম যে হে বজ্র তার দেবীকে নিয়ে একেবারে পাতালে তলিয়ে গিয়েছেন। পুলিশের ভ্যানে করেই আমরা এগোলাম হাসপাতালের কোয়ার্টারের দিকে। জিনিসপত্র নিয়ে এবার বেরিয়ে যাব। তবে সবের মাঝে চোখ দুটো খুঁজে যাচ্ছে সেই একজনকেই। বিকাশদা বললেন, ট্রেনের টিকিট বুক হয়ে গেছে। আমরা দুপুরের মধ্যে বেরিয়ে যাব।
আমি বাথরুমে গিয়ে বড় আয়নাটায় নিজের সারা শরীরে যে ক্ষতগুলো হয়েছিল সেগুলো দেখছি। কল থেকে গরম জল পড়ছে। জলটা মনে হলো একটু বেশি গরম হয়ে আছে। তাড়াতাড়ি কলটা বন্ধ করে দিলাম। আয়নার কাছে নিজের সারা শরীরের ক্ষত খুঁজছি, ঠিক তখনই সেই কুণ্ডলি পাকানো ধোঁয়ার ভেতর থেকে একটা অতি পরিচিত মুখ আর তার সেই মার্কা মারা অট্ট হাসি একবার ভেসে উঠেই আবার কোথায় মিলিয়ে গেল। পরম শান্তিতে চোখটা বুজে এলো আমার। আমাদের ট্রেন ছুটে চলেছে গ্রাম জঙ্গল ভেদ করে শহরের দিকে। এতদিন যে ভয় সবসময় আমার সঙ্গে লেপ্টে থাকতো সেই এখন পরম আশ্রয়ের রূপে আমার সঙ্গে সঙ্গে চলেছে। ট্রেনের দুলুনিতে চোখ বুঝলাম, জানি কালী সাথেই রয়েছে। বাবু, তুমি আমায় ছেড়ে পালাতে পারবে না। তোমার ভাগ্যে এখন আমার সঙ্গেই থাকতে হবে। চলছে কালে তুম আমাবস্যারাতে, ছায়া তার সঙ্গী শূন্য হৃদয়ে বাজে একাকী রাগিনী। ওরে কালিদা, তুই কেন এমন? ভয় কি তোর সাথী নাকি অভিশাপ? কিছু জান ভুলে পথ চলিস তুই অজানা গন্তব্যে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। আজকের গল্পে আমাদের সঙ্গে ছিল প্রদীপ্ত, ইন্দ্রনীল, সৌরিন, বর্ণিশা, শুভ, এনামুল, শুভদীপ, মলয় এবং গল্প পাঠে আমি রিতম। দেখা হবে নতুন কোনো গল্পে। শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। কালিদম, তুই কেন এমন? ভয় কি তোর সাথে নাকি অভিশাপ? পিছু টান ভুলে পথ চলিস তুই অজানা গন্তব্যে। কোন রহস্য তুই? শেষ নয় এই পথ, শেষ না